দর্শক, বিশ্ব এখন প্রবেশ করছে নতুন এক রোবোটিক্সের যুগে। যে যুগে শুধু মানুষ নয়, শিখছে রোবটও এবং একই সাথে সিদ্ধান্ত নিচ্ছে এবং কাজ করছে মানুষের সহযোদ্ধা হিসেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের বদলে বিশ্ব অর্থনীতি, শিল্প, শিক্ষা, চিকিৎসা এবং ভবিষ্যতের কর্মবাজারও বদলে যাচ্ছে। প্রযুক্তির এই রূপান্তর এগিয়ে যাচ্ছে বিশ্ব এবং সেই সাথে পথ চলা পিছিয়ে নেই বাংলাদেশি শিক্ষার্থীদেরও। আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা, উদ্ভাবন, প্রোগ্রামিং, অটোমেশন, গবেষণায় তরুণ বাংলাদেশিরা তুলে ধরছে নিজেদের সক্ষমতা। প্রশ্ন হচ্ছে, রোবোটিক্স বিপ্লবে বাংলাদেশ কতটা প্রস্তুত? এই পরিবর্তন আমাদের শিক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা দিচ্ছে? প্রিয় দর্শক, এসব নিয়ে আজকে পুরো সময় জুড়ে আমরা আলোচনা করব আরটিভি এবং সিজিটিএন বাংলার যৌথ আয়োজন গ্লোবাল ওয়াচে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি ঢাকা স্টুডিওতে আমি মাসুক সিদ্দিক এবং বেজিং স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাংবাদিক ফেই ফেই শিখা। শুরুতেই আমরা জেনে নিচ্ছি আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন কারা কারা অতিথি হিসেবে আজকে আমাদেরকে সমৃদ্ধ করবেন। প্রিয় দর্শক, চীনের ডিপ সাইবো কোম্পানির যুগ্ম প্রতিষ্ঠাতা এবং প্রধান ডিজাইনার হ্যাশু কোং। আর উপস্থিত রয়েছেন বেইজিংয়ের ন্যাশনাল ডে স্কুলের আন্তর্জাতিক বিভাগের ছাত্র চিউ ওয়েন হাও। উপস্থিত আছেন চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী চাও ওয়েন চিন। এছাড়াও বাংলাদেশ থেকে উপস্থিত রয়েছেন ডক্টর রেজাওয়ান আল ইসলাম খান, বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। উপস্থিত আছেন বাংলাদেশ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান শিহাব। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার তানভীর। এছাড়াও পুরো আয়োজনে বাংলাদেশ থেকে উপস্থিত রয়েছেন প্রায় অর্ধশত শিক্ষার্থী। পুরো আয়োজন জুড়ে আসলে আমরা তাদের সাথেই পুরো বিষয়টি শেয়ার করব এবং একই সাথে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা তো আছেই টেলিভিশনের সেটের সামনে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। প্রিয় দর্শক, একদম শুরুতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় শিক্ষক রেজওয়ান স্যার। রেজওয়ান স্যারের কাছে আমরা চলে যাচ্ছি। স্যার, একদম শুরুতে আপনার সম্পর্কে জানতে চাইব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেজওয়ান আল ইসলাম খান। আমি হচ্ছিল অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি ইউল্যাবে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আমার আন্ডারগ্র্যাড মাস্টার্স আইউবি থেকে এবং মাই পিএইচডি ইজ ফ্রম ফুদান ইউনিভার্সিটি, সাংহাই, চায়না। আমার পিএইচডির বিষয় ছিল রোবোটিক্স। মেইনলি হচ্ছিল আমি হুইলড কোয়াড্রাপেড নিয়ে কাজ করেছি। আর আমার স্পেশালাইজেশন হচ্ছিল এমবেডেড সিস্টেম, অপটিমাম কন্ট্রোল, মডেল প্রেডিক্টিভ কন্ট্রোল অ্যান্ড ইন্টেলিজেন্ট কন্ট্রোল। অনেক ধন্যবাদ স্যার, এবং আমাদের খুবই ভালো লাগছে একজন সমৃদ্ধ মানুষকে আজকে আমাদের মাঝে পেয়েছি এবং আপনার থেকে আসলে পুরোটা সময় জুড়ে আমরা জানতেই চাইবো। একদম শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে রোবোটিক্স বলতে আসলে কি বোঝায়, যেহেতু বিষয়টা আমাদের জন্য একদমই নতুনের মতোই আমি বলবো। রোবট নামটা আসছে রোবোটা থেকে, যা ফোর্স লেবার। রোবোটিক্সের আইডিয়া হচ্ছে সেটা যে আমাদের রিপিটেটিভ যে কাজগুলো আছে, হাই রিস্ক যে কাজগুলো আছে, যেগুলো হচ্ছিল যেখানে আমরা ফিনেস দরকার আছে, যেটা মানুষের পক্ষে করাটা কঠিন, সেই জায়গায় অটোমেশনটা করা হচ্ছে রোবটের মেইন কাজ। সো রোবোটিক্স ইজ দ্য ফিল্ড অফ দ্যাট স্টাডি, হাউ টু ডিজাইন রোবটস, তারপর হচ্ছে কেমনি কন্ট্রোল করা যায় রোবটকে, এটা ডাইনামিক্স, কাইনামেটিক্স, এগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে রোবোটিক্সের মধ্যে পড়ে। একদমই প্রাথমিক ধারণা আমরা পেলাম। যেমনটা বলছিলাম যে বিষয়টি নিয়ে আসলে যেহেতু আমাদের ধারণা কম বা আমাদের দেশের চর্চাটাও একটু সীমিত পরিসরে হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আপনার মূল্যায়নটা শুনতে চাই এই বিষয়বস্তু নিয়ে। আমার মূল্যায়ন যদি বলি যে হোয়াট আইভ সিন, আমি যা দেখেছি যে আমাদের স্টুডেন্টরা আর আমাদের দেশের যারা ছেলেমেয়েরা আছে, দে আর এক্সট্রিমলি ইন্টারেস্টেড, কিন্তু তাদের রিসোর্সের অভাব অনেক বেশি। যে জন্য দেখা যায় যে আমাদের যেসব আউটপুটগুলো আসে, যেহেতু আমাদের পাই না, আমরা যেসব অ্যাক্টুয়েটার দরকার, যেসব প্রসেসর দরকার, সেগুলো আমরা সব পাই না। এটা ইম্পোর্ট কস্ট অনেক হাই, মানে ব্যারিয়ার ফর এন্ট্রিটা অনেক বেশি। এই জন্য দেখা যায় যে আমাদের আউটপুট যেগুলো আছে সেগুলোকে আমি মানে আমার যদি মূল্যায়ন করে আমি বলি টয়েস। আচ্ছা, ইটস নট আ রিয়েল রোবট। আমরা এই বিষয়টা নিয়ে স্বপ্ন দেখতে পারি, তাই তো? অবশ্যই দেখতে পারি। চমৎকার। সত্যি আসলে স্বপ্নগুলো এরকমই যে যেখানে সম্ভাবনা থাকে সেটা নিয়ে স্বপ্ন দেখা যায়। স্যার, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে কি ধরনের পরিবর্তন আসলে এই স্বপ্নটা আসলে বাস্তবের খুব কাছাকাছি যাবে? এটা আসলে ইটস আ লোডেড কোয়েশ্চেন, যে এটার অ্যান্সারটাও মানে এটা শুধু কাউকে এক পক্ষকে বলা যাবে, এটা অনেকগুলা পার্টি ইনভলভ এখানে। আচ্ছা, প্রথমত হচ্ছিল আমি বলবো গভর্নমেন্টের পথে পলিসিটাই, আমি যদি মানে এটা পলিসি থেকে টপ ডাউন যদি হয়, যেটা ইনফ্যাক্ট চায়নাতে একই জিনিস, আপনার টপ ডাউন হচ্ছে ডিসিশনটা আসে। আচ্ছা, পলিসি যদি করতে পারে তখন আপনার অটোমেটিক আমাদের রোবোটিক্স তৈরি হবে। জাস্ট ফর এক্সাম্পল,
ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে মেশিনারি ইউজ হচ্ছে, রোবটও ইউজ হচ্ছে। তো আমাদের গভর্নমেন্ট যদি একটা পলিসি করতে পারে যে অ্যাটলিস্ট 50% অফ দ্য মেশিনারি মাস্ট বি ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ, এই পলিসি যদি নিতে পারি তখন অটোমেটিক আমাদের এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যাবে, এটা তৈরি হওয়া শুরু হবে। হয়তো ইনিশিয়ালি আমাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে হবে, টেকনোলজি আনতে হবে, আমাদের স্কিলড লোকজন তখন তৈরি হয়ে যাবে। সো দ্যাটস দ্য স্টার্টিং পয়েন্ট। প্লাস আমাদের স্কিলড লোকজনকে রাখতে হবে, যারা ধরেন আমি যেমন আমার কথা বলতে পারি যে আমি ফিল করি প্রায় যে আই এম আন্ডার ইউটিলাইজড, এই জিনিসটা যেন না হয়, এটা অ্যাট্রাক্ট করতে হবে। এগেইন যেহেতু আমি চায়নাতে ছিলাম, সেই ওই 1000 ট্যালেন্টস বলে একটা প্রোগ্রাম আছে, আমি দেখেছি যে যারা চায়নাতে তারা দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে সব গ্র্যাজুয়েট অ্যান্ড পিএইচডি যারা, তাদেরকে অ্যাট্রাক্ট করে ল্যাবে অলমোস্ট আনলিমিটেড ফান্ডে নিয়ে আসে। আচ্ছা, আমাদের দেশের ক্ষেত্রে এটা সম্ভব না, আচ্ছা, কিন্তু বাট উই হ্যাভ টু ট্রাই। আমাদের দেশে এটি সম্ভব না আপনি বলছেন, কিন্তু আমাদের দেশে প্রয়োজন যদি বলি সেক্ষেত্রে কিন্তু আসলে গৃহস্থলী কাজ থেকে শুরু করে সব জায়গায় এটার প্রয়োজনটা ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে আসলে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের গার্মেন্টস, কৃষি এবং স্বাস্থ্যসেবার মতো খাতে রোবোটিক্সের ব্যবহার কতটা সম্ভাবনাময়? অলমোস্ট যে কোনো সেক্টরে আপনি রোবোটিক্স ইউজ করতে পারেন। এখানে অবশ্য আমি একটু আমার সেকেন্ড ওপিনিয়ন, মানে আমার ওপিনিয়ন দিব, সেটা হচ্ছিল যে আমাদের দেশের জন্য রোবোটিক্সটা আসলেই দরকার আছে নাকি অনেক ক্ষেত্রে। কারণ আমাদের প্রথমত পপুলেশন অনেক হাই, আমাদের যদি সব জায়গায় রোবোটিক্স বা রোবট দিয়ে ডিপ্লয় করা শুরু করি, উই আর গোইং টু স্টার্ট লুজিং জবস। অ্যান্ড এটা আমি জানি না এটা কতখানি বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, একটা জায়গায় আমি মনে করি খুবই দরকার, কারণ হয়তো আপনার নিউজে দেখেছেন যে আমাদের হারভেস্ট ফসল কাটার সময় কাজে মানে লেবার পাওয়া যাচ্ছে না ওখানে। জি। সো ইন দ্যাট কেস আমাদের অ্যাগ্রোবটস সেগুলো একটা বড় একটা সম্ভাবনা আছে। এছাড়া গার্মেন্টসে আমি যদি বলি, আমাদের যে লেবার ইন্টেন্সিভ যে কাজটা, ওটাকে একটু কমানো যেতে পারে। কারণ আমি যা দেখেছি যে গার্মেন্টসে যারা কাজ করে, ইটস লাইক আমরা 5 বছর 10 বছর তারা কাজ করতে পারে এবং এত কষ্টকর লেবার হয়, তারা 5-10 বছর পর তাদের আসলে বয়স বলেন, তাদের কর্মক্ষমতা অনেক কমে যায়। তো এটা যদি কমানো যায় আমাদের লোকালি মেড অ্যান্ড লোকালি ডেভেলপড রোবট অ্যান্ড অটোমেশন টুল দিয়ে। সো আমি যেটা বলবো যে রাদার দ্যান জাস্ট রিপ্লেসিং দ্য লেবার, আমাদের যদি আমরা মানে স্কিলটা অ্যাড করতে পারি, যেটাতে আমাদের কষ্টটা কমে যায়, বাট স্টিল কিপিং দ্য লেবার ফোর্স ওভার দেয়ার। যেমনটা বলছিলেন যে চাকরির কথা, যে চাকরির ক্ষেত্রটা একটা বিশাল পরিবর্তন আসতে পারে, কিন্তু এটাকে যদি একটা টুল হিসেবে শুধু নিয়ে আমরা আমাদের সহযোগী অবস্থানে রেখে তাকে দিয়ে কাজগুলো করাই, সেক্ষেত্রে কি অনেক কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে না? ডেফিনেটলি, মানে আমাদের আগের জেনারেশন, হয়তো আমাদের জেনারেশনের মধ্যে দেখা যায় যে হাউস ওয়ার্কের জন্য দেখা যায় যে মানুষ আগে ডেডিকেটেড থাকতো, এখন ইট বিকেম আ প্রবলেম, স্পেশালি ইন ঢাকা মানে বড় সিটিগুলোতে। তো ওখানে যে রোবটগুলো, রুমবা, এটা কিন্তু খুব একটা কঠিন না, আমরা নিজেরা এখানে বানিয়ে তৈরি করতে পারি। হ্যাঁ, যে জিনিসটা আমাদের নাই, যে জন্য আমাদের কস্টিংটা বেড়ে যাবে, যে আমাদের যেটা বলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নাই, আমাদের যে র ম্যাটেরিয়াল লাগবে সেগুলো আমাদের সব কিছু ইম্পোর্ট করতে হয়। একটা অ্যাকচুয়েটর বলেন, একটা প্রসেসর বলেন, সব কিছু আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো এগেইন আমাদের হচ্ছিল টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড উই নিড দ্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আচ্ছা, আসলে পুরো সময় জুড়েই স্যার আপনার কাছ থেকে আমরা আরও অনেক খুঁটিনাটি প্রশ্ন করব, সেটাও আমরা জানার জন্যই, কারণ একজন শিক্ষক সমাজের দর্পণ, আপনি আমাদেরকে যেভাবে দেখাবেন আমরা সেভাবেই আসলে বোঝার চেষ্টা করব। কিন্তু এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সিএমজি বেজিং স্টুডিওতে, সেখানে রয়েছে সাংবাদিক ফেফে শিখা। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। বেজিং থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক শুভেচ্ছা, আমরা সবাই মিলে আপনাকে একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সাথে স্টুডিওতে আরও বেশ কিছু গুণী মানুষ উপস্থিত রয়েছেন। আমরা আশা করব যে আপনাদের এই কনভারসেশনটাও আসলে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। তাহলে আমি তাদের পরিচয় দিব। নিশ্চয়ই। ওকে, আমার পাশে বসে আছেন মিস্টার হে শুগুো, তিনি তো চীনের ডিপ সাইবর কোম্পানির সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান ডিজাইনার।
এবং তো তিনি প্রধানত রোবটের মস্তিষ্কের জন্য দেহের নকশা করেন এবং তিনি তো ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ নামে বিশ্ব রোবট প্রতিযোগিতায় চীনের জাতীয় দলের কোচ ছিলেন এবং চীনা শিক্ষার্থীদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে নেতৃত্ব দিয়েছিলেন। আর তার পাশে বসে আছেন ছাত্র赵文锦赵文锦চীনের人民বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাধ্যমিক স্কুলের ছাত্র এবং赵文锦এর পাশে বসে আছেন জি文浩হলেন চীনের যে ন্যাশনাল ডে স্কুলের ছাত্র। তারা দুজনই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং মিস্টার হেশুগোর ছাত্র ছিলেন। চমৎকার। আমরা আসলে আপনাদের সাথেই আসলে পুরো আয়োজনটা এগিয়ে নিতে চাই। শিখা, আপনাদের থেকে আসলে আরো অনেক কিছু শিখতে চাই, জানতে চাই। নিশ্চয়ই আপনাদের কথাবার্তায় আলোচনায় সে বিষয়গুলো উঠে আসবে। হ্যাঁ, অবশ্যই। তো আমি জানি হয়তো অনেক দর্শকের কাছে রোবট এক রহস্যময় জিনিস। তাহলে আমার প্রথম প্রশ্ন মিস্টার হে এর জন্য। তো মিস্টার হে, আপনি কি সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারেন যে বর্তমানে রোবট কিভাবে কাজ করতে শেখে এবং তা সাধারণ মেশিনের তুলনায় এর পার্থক্য কি?那我先简单介绍一下传统的机器人。 প্রথমে আমি প্রচলিত রোবট সম্পর্কে সংক্ষেপে বলি। প্রচলিত রোবট ইতিমধ্যেই বিভিন্ন শিল্পে ব্যবহৃত হচ্ছে, এমনকি আমাদের সমাজের উৎপাদনশীলতা ও কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। কিন্তু আমাদের সহকর্মীরা মজা করে বলেন যে বর্তমানে অটোমেশন শিল্প আসলে একটি পরিষেবা শিল্প, কারণ প্রত্যেক গ্রাহকের চাহিদা মেটাতে পণ্যের উপর প্রচুর কাস্টমাইজড ডিজাইন করতে হয়। এ ধরনের পণ্য অ্যাসেম্বলি লাইনের কাজ বা পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কোনো সমস্যা নেই এবং ইতিমধ্যেই উৎপাদন ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত হচ্ছে। কিন্তু জীবনে অনেক নমনীয় পরিস্থিতি আছে যেগুলো নিয়মভিত্তিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে সামলানো যায় না। এই কারণে গেল 2 বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, অতীতে আমরা যখন গুগল ট্রান্সলেট ব্যবহার করতাম তখন কোনো শব্দের অনুবাদ যেদিনই জিজ্ঞাসা করি না কেন সেটির উত্তর সবসময় ছিল অনন্য ও নির্দিষ্ট। আজ আমি যদি কোনো এআইকে একটি প্রশ্ন করি, যেমন দয়া করে আমাকে একটি বিষয় ব্যাখ্যা করুন, আপনি জিপিটিতে জিজ্ঞাসা করুন বা ডিউবোতে জিজ্ঞাসা করুন, তাদের উত্তর সম্ভবত কাছাকাছি হবে, তবে শব্দচয়ন সম্ভবত ভিন্ন হবে। আরেকটি উদাহরণ দিই, ঘর গোছানো। এটিকে খুব সহজ কাজ মনে হয়, যেমন চেয়ারগুলো যথাস্থানে ফিরিয়ে রাখা, মেঝে পরিষ্কার করা, জানালা মুছে ফেলা এবং তারগুলো গুছিয়ে রাখা। বর্তমানে কেবল মানুষই এই কাজগুলো করতে পারে, রোবট পারে না। তাই সমস্যা সমাধানের জন্য আমরা একটি সম্ভাব্য কার্যকর পদ্ধতি ব্যবহার করেছি, মানুষের অভিজ্ঞতাকে ডেটায় রূপান্তর করে তা দিয়ে এমবডিড রোবট বা মূর্ত রোবট প্রশিক্ষণ দেয়া, যাতে মডেলের এই বিষয়ক ক্ষমতা বাড়ে। তাই মানুষের ডেটা দিয়ে রোবট প্রশিক্ষণ দেওয়াই আমাদের বর্তমান কাজ। 然后用人类的数据去训练机器人，这就是我们正在做的事情。 তাহলে তো AI কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মধ্যে এর আসলে তার সম্পর্কটা কি? 或者说，我想解释的就是目前 আমি ব্যাখ্যা করতে চাই যে বর্তমানে এআই দিয়ে লেখা, ছবি, এমনকি ভিডিও তৈরির ক্ষেত্রে ধাপে ধাপে সাধারণ মানুষের দক্ষতাকে ছাড়িয়ে যাচ্ছে। এখন এআইতে যা অভাব রয়েছে তা হলো ভৌত জগতের সাথে মিথস্ক্রিয়া করার ক্ষমতা। আজ আমরা যে রোবটগুলো ডিজাইন করছি সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি শারীরিক দেহ তৈরির চেষ্টা করছে, যাতে এটি মানুষের মতো করে জগৎকে অনুভব করতে পারে। কেবলমাত্র এভাবেই এটি আরও বুদ্ধিমান হয়ে উঠতে পারে। তাই মূলত আমরা যা করছি তা হলো এআইকে শারীরিক বুদ্ধিমত্তা প্রদান করা। আমাদের কাজ হলো এআই এর জন্য একটি শরীর তৈরির প্রক্রিয়া শুরু করা। AI 创造身体的过程。 চমৎকার শিখা, খুব সুন্দর করে আসলে যোগাযোগের সবচেয়ে বড় যে মাধ্যম হচ্ছে ভাষা, সেই জায়গায় আমাদের যে একটা বাধা সেটা আপনি আসলে আমাদেরকে অতিক্রম করে দিচ্ছেন চমৎকারভাবে। এ পর্যায়ে আমরা একটা ভিডিও দেখতে চাই। চীনের সম্প্রতি একটি যে রোবট ম্যারাথন অনুষ্ঠান, যেন রোবট দৌড়ানোর একটি প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। আমরা আপনাদের দেখাতে চাই যে এখন চীনের রোবটগুলো তাদের সামর্থ্য কেমন এবং এই প্রতিযোগিতা আপনাদের কেমন লাগবে। 前走大步流星啊，非常非常的快啊！哇塞！哎呦我的妈呀！哇塞哇塞！哇，好快！我去！
我先来一个。我去。第一次知道今年要上春晚表演功夫，我那叫一个激动啊！终于到了我大显身手的时候了，必须让大家见识见识什么叫真正的功夫。连续空翻，拳拳到肉，哼哼哈嘿。我们迎来了魔鬼集训时刻，脑子里装进了几十套动作数据。চমৎকার সুন্দর ভিডিও আমরা দেখলাম। এত সুন্দর ভিডিও দেখার পরে আসলে এর ব্যাখ্যা জানাও আমাদের জন্য খুব জরুরি। আমরা চলে যাচ্ছি আবার আমাদের বেজিং স্টুডিওতে। শিখা, তো মিস্টার হ আমাদের তো ব্যাখ্যা করতে পারেন এইসব ভিডিও কিসের জন্য এবং এর তাৎপর্য কেমন?好的，第一个我们看到的就是刚刚 প্রথম ভিডিওতে আমরা দেখেছি সদ্য সমাপ্ত বেইজিং রোবট ম্যারাথন প্রতিযোগিতার অংশবিশেষ। এই প্রতিযোগিতায় ৩০০-র বেশি রোবট অংশ নিয়েছিল। শীর্ষ ৬টি রোবটের ফলাফল মানব ম্যারাথন দৌড়বিদদের ফলাফলকেও ছাড়িয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সাফল্য। এই প্রতিযোগিতা রোবটের নির্ভরযোগ্যতা, স্থিতিশীলতা এবং স্বায়ত্তশাসিত নেভিগেশন পরিকল্পনার দক্ষতার জন্য একটি বড় পরীক্ষা ছিল। তবে এটি এও প্রমাণ করে যে এই শিল্পের বিকাশের গতি অত্যন্ত দ্রুত। কারণ গত বছর প্রথম রোবট ম্যারাথনে রোবটটি ২.৫ ঘন্টা দৌড় শেষ করতে পারত, আর এই বছর তা উন্নীত হয়ে ৫০ মিনিট করে শেষ করেছে। এটি একটি অত্যন্ত দ্রুত অগ্রগতি। তাছাড়া রোবটের দৌড়ানোর ভঙ্গিমা ধীরে ধীরে মানুষের মতো হচ্ছে। শুরুতে রোবট হাঁটার সময় নড়াচড়া করত, এখন তারা মানুষের মতো লম্বা পা ফেলে হাঁটতে পারে, হাত নেড়ে দৌড়াতে পারে, মোড় নিতে পারে ইত্যাদি। দ্বিতীয় ভিডিওতে রোবটটি ডিগবাজি খাচ্ছে।我们机器人在翻跟头。 শিখা, আপনাদের থেকে আমরা শুনছি বা দেখছি সেই জায়গাগুলো হচ্ছে একটু হায়ার জায়গা, একটু সেকেন্ডারি জায়গা। আমাদের মনে হচ্ছে যে আরও দুজন উপস্থিত রয়েছেন এখানে যারা একদমই স্কুল লেভেলের শিক্ষার্থী। তাদের কাছে আসলে ওই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর জার্নি থেকে শুরু করে এভরিথিং মনে হয় আপনি আমাদেরকে জানাবেন। অবশ্যই অবশ্যই, তাহলে আমি তাদেরকে জিজ্ঞেস করব তো তারা কিভাবে এআই প্রযুক্তি এবং রোবোটিক্স শিখতে পেরেছে কেমন। তাহলে আমার প্রশ্ন হবে তো ছাত্র জিওনহাকে, আপনাদের স্কুলে এই যে এআই এবং রোবোটিক্সের বিষয়, এটা কি শখের বিষয় নাকি আনুষ্ঠানিকভাবে আপনাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তি হয়েছে, এবং এটা আপনারা ক্লাসরুমে শেখানো যায় নাকি অন্য প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন করা যায়? 在我们学校呢，其实是有开像 আমাদের স্কুলে ইনটু এআই নামে একটি কোর্স আছে। সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক অ্যালগোরিদমের উপর ঐচ্ছিক কোর্স রয়েছে। যেমন এমবেডিং শেখানো হয়, যা প্রাকৃতিক ভাষাকে এআই বোধগম্য ভেক্টরে রূপান্তর করে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে এআই কাজ করে, কিভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট পদ্ধতিতে গণনা করে এবং তারপর আমাদের আউটপুট দেয়। আমাদের ঐচ্ছিক কোর্সগুলো সাধারণত গভীর নিউরাল নেটওয়ার্ক নিয়ে হয়, যেমন কনভলিউশনাল নেটওয়ার্ক আসলে কিভাবে কাজ করে। সেখানে আমরা নির্দিষ্ট রেসিডুয়াল বা ওয়েট গণনা করতে শিখি এবং বুঝতে পারি যে এগুলো আমাদের নেটওয়ার্কের উপর কী প্রভাব ফেলে।运行的，就是会让我们去算具体的
残差呀，或者是一些权重对于我们这个网络到底有什么影响。 আমরা এই মাত্রই অনেক কথা বলেছি এবং এসব কথা শুনতে বিষয়টা হয়তো একটু বিমূর্ত হতে পারে। আজকে আমাদের দুইজন ছাত্র তারা আসলে তাদের ক্লাসে ব্যবহৃত হয় এমন একটি যে শিক্ষামূলক রোবট আমাদের স্টুডিওতে নিয়ে এসেছে, তাহলে তারা আমাদের দেখাবে যে তারা এই রোবট দিয়ে কি কাজ করতে পারে। কেমন? অবশ্যই, আমরা তো দেখতে চাই না? প্লিজ।首先，这是整个的机器人的设计、制造，包括 প্রচলিত রোবোটিক্স বিষয়টি ঐতিহ্যবাহী প্রোগ্রামিংয়ের তুলনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার প্রধান কারণ হলো রোবটের হার্ডওয়্যারের উচ্চমূল্য। ভিডিও তৈরি করতে কয়েক লাখ চীনা ইউয়ান খরচ হতে পারে, যা মাধ্যমিক বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এই প্রযুক্তি শেখা থেকে কৃত্রিমভাবে সীমাবদ্ধ করে রাখে। এরপর আমরা খরচ কমানোর কথা ভাবতে শুরু করলাম। আমরা ইউসি বার্কলেতে রোবোটিক্স নিয়ে অধ্যয়নরত একজন পিএইচডি শিক্ষার্থীর সাথে যোগাযোগ করলাম। যদি আমরা 3D প্রিন্টিংয়ের মাধ্যমে রোবট তৈরি করতে পারি, তাহলে রোবোটিক্সে আগ্রহী আরও অনেক শিক্ষার্থীকে যুক্ত করতে পারব। এখন শিক্ষার্থীরা যেটির প্রদর্শন করছে তাকে মোশন প্লেব্যাক বা মোশন ম্যাপিং বলা হয়। বর্তমান রোবটগুলো বেশ নমনীয় এবং মানুষ শিক্ষাদানের মাধ্যমে এদের দিয়ে বিভিন্ন কাজ করানো সম্ভব, আরও কার্যকর হয়েছে। ওকে, এখন শিক্ষার্থীরা রোবটকে টেনে কয়েকটি মুভমেন্ট শেখাবে। যেহেতু এখানে টেবিল নেই, তাই আমরা শুধু এখানে প্রদর্শনের মতো কয়েকটি সহজ মুভমেন্ট দেখাবো। এই সহজ মুভমেন্ট শেখানোর মাধ্যমে আমরা এই রোবটকে কোনো নির্দিষ্ট আচরণ সম্পাদন করতে শেখাতে পারি। প্রয়োজন অনুযায়ী আমরা রোবটকে বিভিন্ন দক্ষতা শেখাতে পারি, যার ফলে এটি বিভিন্ন পরিস্থিতিতে আরও দ্রুত মানিয়ে নিতে পারে। আমরা এইমাত্র রোবটের মুভমেন্ট দেখলাম, সেগুলো আসলে একটি মোশন ক্যাপচার সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা মানুষের অস্থিসন্ধিগুলোকে রোবটের উপর ম্যাপ করা হয়, যাতে রোবটটি মানুষের মতো সূক্ষ্ম কাজ করতে পারে, এমনকি দুই হাতের সমন্বয় সাধনের কাজও করতে পারে। 我们通过很简单的这种的动作的学习，就可以学会某一个行为。এই রোবট সবাইকে হাই বলছে মনে হয়। চমৎকার, চমৎকার। আমাদের কেমন লাগলো? আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি পছন্দ করেছেন আপনাদের এই রোবটকে, এবং একই সাথে শিখা আমরা আবার ঢাকা স্টুডিওতে চলে আসছি। আমরা আবারও ফিরবো আপনার কাছে, কিন্তু এই পর্যায়ে আমরা ঢাকা স্টুডিওতে থাকছি। এই পর্যায়ে আমরা আবারও রেজওয়ান স্যারের কাছে চলে যাব। স্যার, এই যে আমরা তাদের অগ্রগতি দেখলাম এবং আমরা দেখছি যে স্কুল পর্যায়ে শিক্ষার্থীরাও রোবট বানিয়ে ফেলছে। হ্যাঁ, সেটা একটা সীমিত পরিসরে, সেখানে হয়তো অর্থনৈতিক জায়গাটা যে সেটা তাদের ওখানেও আসলে খুব বেশি ম্যাটার করে। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে আপনার ওভারঅল আমাদের সিএমজি স্টুডিওর যে কনভারসেশন, সেখান থেকে মূল্যায়নটা কি? দেখবেন যে ওদের মিডল স্কুল যেগুলো দেখবেন রেনমিনলি ইউনিভার্সিটির সাথে জড়িত, এবং প্রতিটা ইউনিভার্সিটির সাথে মিডল স্কুল থাকে। ওদের সামার প্রোগ্রাম থাকে, যেখানে হচ্ছিল যখন প্রতি সামারে তারা ওই বিভিন্ন রোবোটিক্স ল্যাব বা এআই ল্যাবে এসে মিডল স্কুলরা ট্রেনড আপ হয়। ইনফ্যাক্ট আমি নিজেও ট্রেন করেছি ওদেরকে একটা সামারে। তো দ্যাটস দ্য পলিসি। এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে পলিসিটা করে দিয়েছে, এবং এটা না হয় এখন এআই আর এই ক্ষেত্রে এই পলিসিটা দেখছেন এআই রোবোটিক্সের ক্ষেত্রে। আমার যা দেখা, আমি প্রথম গিয়েছিলাম চায়নায় হচ্ছে 2015-তে। তখন আমি সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যে একজন কমার্শিয়াল ম্যানেজার ছিল আমার সাথে, মানে যে যার কাজ হচ্ছে মেনলি ট্রান্সলেট করা এবং আমাকে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করার জন্য নিয়ে যাওয়া। সেও C++ পারত, কারণ তো এটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে যে সবাইকে শিখতে হবে। তো এই যে আমি এর আগে আই উইল গো ব্যাক টু মাই ফার্স্ট থিং, যে টপ ডাউন ডিসিশনটা এবং ওটাকে ইমপ্লিমেন্ট করাটা, এই দুইটা আমাদের করতে হবে, আমাদেরকেও এই শেখাতে হবে। এখন আমি দেখছি যে এখন নতুন জেনারেশন যারা, তারা অনেক আগে থেকে রোবট বা এগুলো নিয়ে কাজ করা শুরু করেছে, কিন্তু গাইডেন্সটা এখনও প্রপার না। আচ্ছা, এই গাইডেন্সটা আমাদের দরকার। দারুণ করে বলেছেন। এবং আপনার দুপাশে দুজন শিক্ষার্থী রয়েছে, তারাও আসলে রোবোটিক্স, এআই এসব নিয়েই আসলে নিজেদের পড়াশোনা বা জ্ঞান যেটাই বলি না কেন সেগুলো চর্চা করছে। আমরা একটু তাদের কাছে যাই। শুরুতেই যাই সাইদুর রহমান শিহাবের কাছে। শিহাব, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে ভিডিওতে আমাদের রোবট দেখলেন সিএমজি স্টুডিও থেকে, এই ধরনের রোবট কখনো দেখেছেন এর আগে? বেসিক্যালি এটা আমার ফার্স্ট টাইম এরকম কিছু একটা দেখা। সো এটা থেকে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার যে অবজারভেশনটা, আমরা যদি তাদের ফার্স্ট ভিডিওটা দেখি,
ওখানে একটা রোবট ছিল যে হচ্ছে মুভমেন্ট করতেছে, বেসিক্যালি সে হচ্ছে রান করতেছে। ওটা কিন্তু একটা কম্পিটিশন ছিল জি। লাস্ট ইয়ার। ওটা হচ্ছে তাদের 3 ঘন্টা লাগছে ওই ট্র্যাকটা কমপ্লিট করতে। আচ্ছা। ওটা যদি আমরা এই ইয়ারে দেখি, ওটা তাদের 15 মিনিটসে তারা সেটা কমপ্লিট করেছে। সো ইটস এ হিউজ জাম্প, রাইট? সো এটা কিন্তু হয়েছে একটা কম্পিটিশনের জন্য। জি। সো আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভে দেখি, আমাদের বেসিক্যালি কম্পিটিশন নামানো খুবই টাফ, এবং যদি এটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ধরেন আমরা কম্পিটিশন নামানোর পরে সেখানে হচ্ছে দেখা যায় যে আমাদের কম্পিটিশনগুলো এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে পজিশন ওয়াইজড। জাজেসরা আসেন, দেখেন, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড, দ্যাটস ইট। নো ফিডব্যাক, কোনো কিছু থাকে না, ওইটা ওখানে এন্ড। এই জায়গাতে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের রোবোটিক্স এবং চীনের রোবোটিক্সের মধ্যে আপনি বেসিক পার্থক্য কি দেখলেন? বেসিক পার্থক্য, ওদের ইকুইপমেন্টস অনেক হাই, আমাদের এখানে নাই বললেই হয়। এবং অর্থের ব্যাপারটা তো স্যার বললেন অলরেডি। ওটার মধ্যে আমাদের দেশে একটা হিউজ পরিমাণে একটা ব্যাট রয়েছে, ঠিক আছে? সরকারের উচিত এটাকে দেখা। আমাদের ল্যাব ফ্যাসিলিটিস তো অ্যাকচুয়ালি রোবট বানানোর জন্য যে ল্যাব ফ্যাসিলিটিস লাগে, আইওটি ল্যাব আমাদের দেশে কয়েকটা, হাতে গোনা। এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আগ্রহের জায়গাটাও বিশাল বড় একটা ব্যাপার? শিক্ষার্থীরা যখন একটা বিষয়ে পড়াশোনা করতে চাইবে, তখন আসলে অথরিটি বা শিক্ষক যারাই থাকুক না কেন, তারা তাদেরকে সেদিকে কিভাবে এগিয়ে দেওয়া যায় সেটার চেষ্টা সবসময় করবেন। ওরা যেখানে স্কুল থেকে পড়ছে, আমরা সেখানে দেখা যাচ্ছে যে ওদের স্কুলের শিক্ষার্থীদের ওই পর্যায়েও যেতেও আমাদের আরেকটু সাধনা, আরেকটু সচেতনতা, আরেকটু চেষ্টা, সব কিছুই দরকার হবে। এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? আমরা যদি আমাদের দেশে দেখি, আমাদের দেশে এই পর্যন্ত যতটুকু মানে এগিয়ে গিয়েছি আমরা, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্টুডেন্টদের আগ্রহের জন্যই। সো আমার মনে হয় যে আমাদের যদি এখানে একটু প্রপার গাইডেন্স থাকে, আমরা আসলে অনেক দূর আগে যেতে পারবো। অনেক ধন্যবাদ শিহাব আপনাকে। আবারও হয়তো বা ফিরে আসবো আপনার কাছে। আমরা চলে যাচ্ছি শাহরিয়ার তানভীর আপনার কাছে। বাংলাদেশে এআই শিক্ষার উন্নয়নে কি কি পরিবর্তন জরুরি বলে আপনার মনে হয়? এআই শিক্ষা দেওয়া বলতে এখন এআইকে টুল হিসেবে ব্যবহার করে যদি পড়াশোনা করার, বেসিক্যালি আমরা আগে যখন 5 বছর আগে যে গুগল সার্চ করে করে যখন শিখতাম বিভিন্ন জিনিসপত্র, এখন ধরেন চ্যাটজিপিটিকে যদি স্টুডেন্টরা ওটা কোনো পরীক্ষার জন্য উত্তর দিতে হবে কীরকম, সেটার জন্য যদি জাস্ট প্রশ্নটা সার্চ করে উত্তর বের করে, তাহলে সেটা একরকম কাজ হচ্ছে। কিন্তু তারা যদি মনে করেন, ধরেন তার রোবট না হলো, তার কোনো অন্য ধরেন তার ছবি আঁকার ইচ্ছা বা যে কোনো কিছু, তো এআইকে যদি অ্যাকচুয়ালি সে বলে যে ভ্যান গো স্টাইলের কিছু কীরকম আর্টিস্ট আছে খুঁজে বের করে দাও, সে এআই হলো বের করে দিবে, তাকে শেখাতে খুবই সাহায্য করবে। এই জিনিসটা কিন্তু 5 বছর আগে চিন্তাই করা যেত না। যে 5 বছর আগে একটা প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে, সে যদি কিছু একটা শিখতে চায়, তো তার আশেপাশে যে টিচার বা তার যে স্টুডেন্ট যে আছে, তাদের সাথে সাথে মুখে মুখে কথা বলা ছাড়া তার কিন্তু জ্ঞান অর্জন করার কোনো সোর্স ছিল না। কিন্তু এখন সবার পকেটে একটা করে সুপার কম্পিউটার আছে, সেই সুপার কম্পিউটারে ইন্টারনেটও থাকে প্রায় সবারই। এইটা ব্যবহার করে কিন্তু সে অসংখ্য জিনিস সম্পর্কে সে কোনো জ্ঞান অর্জন করতে পারে। এখন বাংলাদেশের টাকা মানুষজনের সবার অ্যাকচুয়ালি চায়নার থেকে অবভিয়াসলি অনেক কম। আমরা ওই লেভেলের অ্যাকচুয়াল ফিজিক্যাল হিউম্যানয়েড রোবট অবশ্যই বানাতে পারবো না, সব স্কুলে বানানো সম্ভব না। কিন্তু এই যে এআই ব্যবহার করে যে শিক্ষাটা নেওয়া, যে ওখান থেকে যে কিছু না কিছু একটা টপিক নিয়ে যে শিখতে পারাটা, এই জিনিসটা কিন্তু সবার সম্পর্কে সম্ভব। কারণ সবার কাছেই সস্তা করে হলে একটা মোবাইল থাকে, প্রায় সবার কাছেই কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস আছে। সো সেটা ব্যবহার করে কিন্তু মানুষ শিখতে পারবে অনেক কিছুই। আচ্ছা, আমরা যদি বিষয়টাকে আরেকটু বিশদ আকারে ভাবি, সেক্ষেত্রে এই বিষয়টা আপনার কি মনে হয় যে প্রায়োগিক জ্ঞান এবং তথ্যগত জ্ঞান, এই দুটো জিনিসের সমন্বয় বা দুটো জিনিস আলাদাভাবে আসলে যে অর্থ রাখে, একটা গুরুত্ব রাখে, সে বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমাদের তো ন্যাশনাল কারিকুলাম তো প্রচণ্ড পরিমাণে হলো থিওরিটিক্যাল নলেজের উপরে বেসিসড। তো আমরা অঙ্ক শিখি হলো বেসিক্যালি অঙ্ক কীভাবে সলভ করতে হয়, আমরা অঙ্ক নিজে কেমন চিন্তা করতে হয় শিখি না। ফিজিক্স কীভাবে অ্যাকচুয়ালি ফিজিক্সে কী জিনিস হচ্ছে আমরা চিন্তা করি না, আমরা কোনো মেন্টাল সিমুলেশন কিছুই করি না, আমরা জাস্ট শিখি এই অঙ্ক কীভাবে সলভ করতে হবে, এর ভেলোসিটি কোথায় যাবে। কিন্তু কেন শিখি না? কিন্তু আমাদের কারণ প্রিডিক্টেবল সব প্রশ্ন। পরীক্ষায় এইচএসসিতে আমরা আগে থেকেই জানি যে কীরকম প্রশ্ন হবে, সেই জিনিসে আমরা শিখবো কেমন প্রবলেম সলভ করতে হবে। কিন্তু আমাদের যে আসলে একটা, ফর এক্সাম্পল ফিজিক্স অলিম্পিয়াডে যেরকম প্রশ্নগুলো হয় বা এ লেভেলসে যেরকম প্রশ্নগুলো হয়, তো ওদের প্রশ্ন কিন্তু থাকে এমন যে ওদের নলেজ থাকে, বেসিক থাকে ভালো, কিন্তু ওদেরকে ওই নলেজের উপর বেস করে ওদের নতুন কিছু একটা প্রশ্ন সলভ করতে দেওয়া হয়। আমাদের কিন্তু এরকম কিছু করতে দেওয়া হয় না। আমাদের একদম
প্রশ্নে মানে আমাদের বইয়ে যা আছে ঠিক তাই প্রশ্নে আসে, আর পোলাপান এক্স্যাক্টলি স্টুডেন্টরাও তাই শিখবে এবং ওই রকমই আপনার উত্তরটি আসলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং পরিবর্ধনের দিকে আঙ্গুল তুলে সেই জায়গাতে আমরা যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি ডক্টর রেজওয়ান স্যারের কাছে আবারও। স্যার, এআই প্রযুক্তির বৈশ্বিক দৌড়ে প্রতিবেশী দেশ ভারত, চীন কিংবা সিঙ্গাপুরের কথায় যদি আমরা বলি, সেই তুলনায় বাংলাদেশ আসলে কতখানি পিছিয়ে এবং কেন পিছিয়ে? যদি আমি অ্যানালজি ইউজ করি যে কতখানি পিছিয়ে, তাহলে বলতে পারেন তারা যদি ইফ দে আর ফাইটিং উইথ গানস দেন উই আর ফাইটিং উইথ বোজ অ্যান্ড অ্যারোস, এতখানি পিছিয়ে আছে। এটার মেইন কারণ হচ্ছিল আপনার আমি বলবো এগেইন পলিসি প্লাস কি পরিমাণে আমাদেরকে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। আমার নাম্বারটা পুরোপুরি খেয়াল নেই, যেমন চায়নাতে হচ্ছিল এআই এবং এগুলোর পিছনে $300 বিলিয়ন অলরেডি তারা ইনভেস্ট করেছে এবং এই ইন্ডাস্ট্রি দিচ্ছে। ইন্ডিয়াতে আই থিঙ্ক দিস ইজ অ্যারাউন্ড $1.5 বিলিয়ন। আমাদের এটা হচ্ছিল মনে হয় আমি বলবো $70 মিলিয়ন, উইচ ইজ নাথিং কম্পেয়ার্ড হোয়াট সাপোজ টু বি। এটার পিছনে এগেইন জিপিইউ হার্ডওয়্যার ব্যারিয়ার অফ এন্ট্রি, মানে আগে তো ডিজিটাল ডিভাইড আমরা শুনতাম, এখন এই জিনিসটা এত বড় গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে যে আমার মনে হয় না যে আমরা যদি এখন থেকে এটা ওয়েক আপ কল, আমরা যদি এখন থেকে যদি শুরু না করতে পারি, এখন থেকে চিন্তা যদি না করি, আমরা আসলে ওই কয়েকদিন পর এই পাথর আর লাঠি নিয়ে মারামারি ছাড়া কিছুই করা থাকবে না। স্যার, আমরা যখন তানভীরের সাথে কথা বলছিলাম, তানভীরের কথায় আসলে একটা বিষয় যেটা চলে আসছিল, শিক্ষা ব্যবস্থার দিকে একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো খুঁটিনাটি পরিবর্ধন এরকম বিষয়গুলো আসছিল, যে বিষয়টা থেকেও কিন্তু আমাদেরকে একটু ভাবায়। এবং একই সাথে আপনার ভাবনা এখানে সমন্বয় করতে চাই যে আপনার ভাবনা কি, যে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এআই প্রযুক্তি বা এআই এর ব্যবহার বাড়ানোর জন্য কোন কোন দিকে নজর দেওয়া উচিত? আইদার ল্যাব অথবা আপনার মানে আন্ডারগ্র্যাডের জন্য বলছি যে প্রথমে ল্যাবটা দরকার, যে জিপিইউ ফার্ম, ভালো মতো জিপিইউ কিনে একটা ভালো একটা ফার্ম বসানো। আর সেকেন্ড, যদি জিপিইউ ফার্ম বসাতে না পারে, অ্যাটলিস্ট এপিআই মানে যে এআই এর যে এপিআইগুলো ওটা যেন ওপেন থাকে এবং ওটা যেন কস্টটা বিয়ার করতে পারে। আমাদের দেশের মানে যদি আমি মানে প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে কাজটা হয় যে ইটস মোর অফ আ প্রফিট ড্রিভেন রাদার দ্যান এডুকেশন। তারা এই জিনিসে ইনভেস্ট করতে সহজে চায় না, এবং এই ক্ষেত্রে আসলে আমাদের আগে এগিয়ে আসতে হবে, মানে ধরেন ফিলান্থ্রোপিস্ট, তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রি, তাদেরকে এগিয়ে আসতে হবে এগুলো স্পন্সর করার জন্য, জি, যেন আমরা এগুলো করতে পারি। আর নেক্সট যেটা যদি বলি, আমাদের সিলেবাস আমাদের আপডেট করতে হবে। সিলেবাস আমাদের এখন যে অবস্থায় আছে, আমরা মেইনলি হচ্ছিল ফোকাস করে হচ্ছিল প্রোগ্রামার তৈরি করছে, অথবা ওয়েব প্রোগ্রামার তৈরি হচ্ছে, অথবা সফটওয়্যার কেউ তৈরি হচ্ছে। আমাদের ওই স্কিলটা নাই, মানে এটা আমি ইনফ্যাক্ট আমি আমার লেকচারে প্রায়ই বলি যে এটা যদি চিন্তা করেন আরএমজি মানে রেডিমেড গার্মেন্টসে হচ্ছিল উই ডোন্ট ডিজাইন দ্য ক্লোথস, উই জাস্ট সিউ দ্য ক্লোথস। আচ্ছা, তো ওখানে যারা ডিজাইনার তাদের ইনকাম বা তাদের যে পরিমাণ আইপি জেনারেট করছে, আমরা কিন্তু সেটা ধারে কাছে নাই। সিমিলারলি আমরা যখন যদি চিন্তা করেন সফটওয়্যার তৈরি করা, মানে যে প্রোগ্রাম লেখা, যেটা যদিও এখন এটা অবসলিট হয়ে যাবে খুব শীঘ্রই, মানে আমরা হচ্ছিল এই হার্ডওয়্যার যদি না তৈরি করতে পারি, তাহলে আমাদের সফটওয়্যার ডেভেলপার তৈরি করে লাভ নাই, আমাদের হার্ডওয়্যার নিজস্ব হার্ডওয়্যার লাগবে। ওই আবার আরেকটা অ্যানালজি ইউজ করি, তাহলে বুঝতে হবে, হয়তো সোজা হবে বুঝতে, যে গাড়ি চালানো একটা গাড়ি চালানো হচ্ছে যদি সফটওয়্যার হিসাবে চিন্তা করেন, গাড়ি চালক তৈরি করছে আমরা, কিন্তু গাড়িটা আমাদের তৈরি করতে হবে। সো উই নিড দ্য হার্ডওয়্যার, আমাদের এখন সেটা নাই। সত্যি আসলে আমাদের এই দিকগুলো নিয়ে অবশ্যই ভাবা উচিত। চমৎকার সুন্দর বলেছেন স্যার। স্যার, আপনার কাছে এখানেই জানতে চাইবো যে সেন্সর এবং এমবেডেড সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেশে উৎপাদনের সম্ভাবনা কি আছে আদৌ? ইনফ্যাক্ট ইট ইজ ওয়ান অফ মাই ড্রিম যে আমাদের অ্যাটলিস্ট একটা প্রসেসর হবে যেটা হচ্ছিল কমপ্লিটলি হোম গ্রোন। আচ্ছা, আর এখন আমি মনে করি যদিও আগে এটার স্কিলটা অনেক বেশি দরকার ছিল, এখন ওপেন সোর্সের কারণে এই একটা অলরেডি চলে আসছে RISC-V। আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে যেটা হয়েছে, তারা হচ্ছিল গভর্নমেন্ট একটা বিশাল একটা পরিমাণ তাদেরকে বাজেট দিয়েছিল একটা নিজস্ব প্রসেসর তৈরি করার জন্য, আর তারা নিজস্ব আর্কিটেকচার তৈরি করছিল, দে অ্যাবান্ডন্ড ইট, তারপর RISC-V তারা সুইচ করেছে, এবং ওয়ান দ্য অ্যাচিভমেন্ট হচ্ছে রাইট নাও তাদের একটা নেটওয়ার্ক চিপ তৈরি করে বসে আছে। তো এটা আমার ড্রিম যেটা করা, এবং এটা সম্ভব। কিন্তু সেন্সর যেটা কথা বললেন, এটার জন্য আমাদের যে পরিমাণে
যেরকম ইন্ডাস্ট্রি দরকার, যেরকম ফাইন ম্যানুফ্যাকচারিং, সেটা এখন আমাদের ওই টেকনোলজি নাই। কিছু কিছু আসছে, যদিও এগেন নট চিপ, যেমন হচ্ছে আমাদের পিসিবি তৈরি করার বেশ কিছু কোম্পানি এগিয়ে আসছে, যারা এখন আমরা ওয়ার্ল্ড ক্লাস পিসিবি তৈরি করতে পারছি। এগেন উই নিড দ্যাট। এটা কিন্তু ওটা দেখা যাচ্ছে ছোট স্কেলে করে না, অনেক বড় স্কেলে করে। বাট উই আর গোয়িং দেয়ার মেবি, বাট নট সেন্সার। আমি এখনো নিয়ার ফিউচারে সেটা দেখছি না। শিক্ষার্থী এবং আপনি যেভাবে বিশ্লেষণ করছেন বিষয়গুলো নিশ্চয়ই বেইজিং স্টুডিও থেকে ফেই শিখা সহ তার টিমও শুনছেন। এখন চলে যাচ্ছি ফেই শিখার কাছে আবারও। শিখা, হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। আমাদের আলোচনা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আপনাদের পরবর্তী আলোচনাও আমরা আশা করি আমাদের এই আলোচনার প্রেক্ষিতেই সামনের দিকে এগোবে। হ্যাঁ অবশ্যই। এইমাত্রই আমি শুনেছি যে প্রফেসর রেজওয়ান উল্লেখ করেছেন যে এআই প্রযুক্তি এবং রোবোটিক্স যেমন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রয়োগ করা যায়। তাহলে আমি মিস্টার হেকে জিজ্ঞেস করব যে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ উন্নয়ন দেশগুলোর জন্য এই যে এআই প্রযুক্তি তো উদ্ভাবনের সময় কিভাবে এই প্রযুক্তি আরো সহজে কাজে লাগানো যায়?我先简单说一个。 আমি একটি বাস্তব তথ্য জানাই। বর্তমানে চীনের রোবট শিল্পের ঊর্ধ্ব ও নিম্নধারা অত্যন্ত পরিপক্ক। সম্ভবত কেবল চীনে চিপ ডিজাইন ও উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত হার্ডওয়্যার নির্মাণ পর্যন্ত সম্পূর্ণ শৃঙ্খল রয়েছে। এমন অবস্থা হলেও চীনে একটি হিউম্যানয়েড রোবট তৈরি করা এখন বেশ ব্যয়বহুল। এটাই হলো বাস্তব প্রেক্ষাপট। তাই বর্তমানে রোবট উৎপাদন এখনও সস্তার পর্যায়ে পৌঁছায়নি, কারণ রোবটকে উৎপাদন ও দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে নিয়ে যেতে হলে আরও অনেক সমস্যার সমাধান করতে হবে। এ কারণে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষাদানের কাজটি করছি, কারণ এই প্রযুক্তিকে সত্যিকার অর্থেই হাজারো বাড়িঘরে প্রবেশ করতে চাইলে বিভিন্ন শিল্পক্ষেত্রের একটি প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এই প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত করা এবং খরচ কমাতে চাইলে আরও বেশি সংখ্যক ডেভেলপার এই শিল্পে যোগদান করা দরকার। এটাই বর্তমান বাস্তবতা।目前我们的水平，我觉得这个可能就是我们也希望我们通过我们的努力让大家都做到的。 একদমই, আমরা একসাথে সামনে এগোতে চাই। শিখা, আমাদের এ পর্যায়ে কিছু শিক্ষার্থী আছে আমাদের স্টুডিওতে, যারাও আসলে একসাথে আমাদের এই আয়োজনটা শেয়ার করতে চায় এবং নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চায়। কিছু প্রশ্ন আছে মনে হয় ওদের। This is Anika Tabassum Orchi from United International University. So as we have all seen that China has made rapid progress in AI. So my question to you is, what skills should we develop today to stay relevant in the next 5 to 10 years perhaps? 我先站在我的角度来， যদি আমরা বাংলাদেশের সাথে সহযোগিতা স্থাপন করতে পারি এবং আমাদের সাপ্লাই চেইনের সম্পদ, শিল্পের ঊর্ধ্বধারার সম্পদ, এমনকি আমাদের এআই কোম্পানিগুলোর সম্পদ বাংলাদেশের স্কুল বা উদ্যোক্তাদের জন্য আরও সহজলভ্য করতে পারি, আমরা তা করতে খুবই আগ্রহী। আমি মনে করি এই প্রশ্নটি খুব ভালো এবং বাস্তব সমস্যা। আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা আছে, আমরাও বিভিন্ন পরীক্ষা দিতে বাধ্য হই, কিন্তু পরীক্ষাগুলো কখনোই আমরা নতুন জিনিস বা সরঞ্জামের সাথে পরিচয় পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় না। আমরা এর মধ্যে ভারসাম্য খোঁজার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমাদের কোম্পানির রোবটের কথাই ধরুন, বা চীনের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানে যে রোবট সবাই দেখেছেন তার প্রতিটির দাম কয়েক লাখ RMB, অর্থাৎ বেশ দামি। আমাদের পক্ষে এটাও সম্ভব নয় যে নতুন প্রযুক্তি শেখার জন্য প্রতিটি শিক্ষার্থীর হাতে কয়েক লাখ দামের যন্ত্র তুলে দেওয়া। আমাদের দল বাস্তবতা মেনে চীনের সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন সম্পদ একীভূত করেছে এবং সবচেয়ে সহজে ব্যবহারযোগ্য 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করেছে, যাতে আমাদের শিক্ষার্থীরা অনায়াসে রোবট নিয়ে কাজ করতে পারে। কারণ শুধুমাত্র হাতে কলমে অভিজ্ঞতা অর্জন এবং তা ব্যবহার করার পর আপনি বুঝতেই পারবেন যে কোন বিষয়ের উপর আপনার আগ্রহ আছে এবং কোন দিকে গভীরভাবে অনুসন্ধান করতে ইচ্ছুক। আমরা এই ধরনের অভিজ্ঞতা ও আমাদের অর্জনগুলো সানন্দে ভাগ করে নিতে আগ্রহী। 然后再从中去探索他更想去做什么事情。 ধন্যবাদ শিখা। আমরা আরও একটা প্রশ্ন নিতে চাই। মুম্বাই হাবিবা, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। চীনের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এআই খুব
তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বাংলাদেশে কিভাবে জিনিসটা আরও কার্যকরী করতে পারি বা বাংলাদেশে কিভাবে এই জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে?我来介绍一下。好的。然后我围绕着这位同学的问题，我觉得问题问得非常的好。然后 আমি মনে করি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, পরীক্ষাগার এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোকে চীনের বর্তমান মানে পৌঁছে দেওয়া সম্ভব, এবং আমি আশা করি আমাদের প্রচেষ্টার মাধ্যমে অবশেষে এই লক্ষ্য অর্জন করতে পারব। শিক্ষকদের প্রসঙ্গে প্রশ্নটি, আমি মনে করি এআই যুগে সকলের জন্য এক সর্বোত্তম প্রযুক্তিগত সমতার যুগ। কারণ অতীতে জ্ঞান ছিল গুটি কয়েক মানুষ গোষ্ঠীর হাতে। জ্ঞানের প্রবাহের গতি এত দ্রুত হওয়া সম্ভব ছিল না। আগে কখনো এমন ছিল না যে কোনো একজন শিক্ষার্থী কোনো নির্দিষ্ট প্রযুক্তি শেখার জন্য অগণিত শিক্ষকের কাছে পরামর্শ জানতে পারেন। আজ ইন্টারনেট থাকলে আমার একজন শিক্ষকই শুধু নয়, আমি 10 জন সর্বজ্ঞ ও সর্বশক্তিমান শিক্ষক পেতে পারি। তারা ক্লান্তিহীনভাবে বিন্দুমাত্র বিরক্তি ছাড়াই আমার আগ্রহের যে কোনো বিষয় বুঝিয়ে দিতে পারেন। এআই যুগে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সুযোগ।整个带给我们学生最大的一个机会和机遇。 চীনের বেজিং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সাংবাদিক ফেই শিখা, এবং তার সাথে রয়েছেন হ সু কৌ, চিউয়েন হাও এবং চাও ওয়েন চিন। ফেই শিখা, আমরা আপনাদের আলোচনা আরও খানিকটা শুনতে চাই। এইমাত্রই আমরা প্রধানত শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে মিস্টার হ এর অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। তিনি তো বিশ্ব রোবট প্রতিযোগিতায় চীনের জাতীয় দলের নেতৃত্বে 2বার চ্যাম্পিয়ন হয়েছেন। তো তাহলে এই ক্ষেত্রে তো তিনি তার শিক্ষকতার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।就是我可能是আমি সম্ভবত অল্প কয়েকজনের মধ্যে একজন যিনি একই সঙ্গে একজন প্রকৌশলী এবং একজন শিক্ষক। আমার শিক্ষক হওয়ার কারণ হলো আমি বিশেষভাবে চাই যে শিল্প প্রতিষ্ঠানে আমি যেসব অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম দেখেছি সেগুলো আমার শিক্ষার্থীদের খুব অল্প বয়স থেকেই সংস্পর্শের সুযোগ পায়। আমি মনে করি প্রতিযোগিতা হচ্ছে চমৎকার প্ল্যাটফর্ম, কারণ কিছু বিষয় পরীক্ষার মাধ্যমে সমাধান করা যায়, যেমন অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, যেগুলোর নির্দিষ্ট উত্তর থাকে, কিন্তু অনেক প্রকৌশল প্রকল্পের কোনো নির্দিষ্ট উত্তর নেই। এগুলো শিক্ষার্থীদের সীমিত সময়ের মধ্যে তার অর্জিত প্রযুক্তি ব্যবহার করে একটি সমস্যা ভালোভাবে সমাধান করতে প্রশিক্ষণ দেওয়া শিক্ষার্থীদের জন্য এক বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটি তাদের বিকাশের প্রতিযোগিতার কারণে তারা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে, সেটা সাংস্কৃতিক আদান প্রদান হোক বা প্রযুক্তিগত আলোচনা হোক, তাদের জন্য এক বিশাল অগ্রগতির পথ। এ কারণে আমি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে সবসময় উৎসাহিত করি। আমি আরও 2টি পরিচয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার কাজ করি। প্রথমত, আমি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। আমি কর্মী নিয়োগ করি, তাই আমি জানি একজন কর্মচারীর কী ধরনের দক্ষতা প্রয়োজন, অথচ এই দক্ষতাগুলোর অনেকটাই স্কুলের প্রচলিত পাঠ্যক্রমে শেখানো হয় না। উদাহরণস্বরূপ, প্রচলিত পাঠ্যক্রমে দলগত কাজের দক্ষতার যথেষ্ট চর্চা নেই, অথচ কর্মক্ষেত্রে দলগত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা, এমনকি আপোষ ও সমন্বয়ের ক্ষমতাও প্রতিযোগিতামূলক পরিবেশের মাধ্যমে বিকশিত হয়। একই সঙ্গে শেখার সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং যোগাযোগ ও প্রকাশের দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি ছোট উদাহরণ দিই, আমাদের শিক্ষার্থীরা যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় তখন তাদের 2-3 মাসের মধ্যেই 50 থেকে 80টিরও বেশি দেশের মানুষের সঙ্গে বাহ্যিক যোগাযোগ করতে হয়। কথাটি শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিভাবে এই ব্যক্তিদের যোগাযোগ খুঁজে বের করতে হয়, কিভাবে সফলভাবে একটি মিটিং নিশ্চিত করতে হয় এবং কিভাবে অনলাইনে আলোচনা সম্পন্ন করতে হয়, এই পুরো প্রক্রিয়াটি আসলে বেশ চ্যালেঞ্জিং। এই ধরনের দক্ষতা প্রচলিত স্কুলের পরীক্ষা বা পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্জন করা কঠিন। এই দক্ষতাগুলো অর্জনের জন্য শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সুযোগ করে দিতে হয়, যাতে তারা বারবার অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারে।他很难培养出来的。那这些都必须给他一个场景，给他一个机会，让学生去锻炼这样的能力。 পরবর্তী প্রশ্ন তো ছাত্র চাওয়েনজিনের জন্য। তো আপনি অনেক বিশ্ব রোবট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ভালো ফলাফল পেয়েছেন। তাহলে এই সব প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আপনি কি কখনো ভেবেছেন যে এই সব আধুনিক প্রযুক্তি কি আপনার জীবনে প্রবেশ করতে পারে? 我觉得这个问题首先就是肯定是我们在准备比赛。 আমার মনে হয় প্রতিযোগিতার প্রস্তুতির সময় আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, যেমন রোবট তৈরির সরঞ্জাম
প্রোগ্রামিং এবং 3D মডেলিং সহ আমরা ইতোমধ্যে দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োগ করেছি। প্রতি বছরের প্রতিযোগিতার একটি প্রতিপাদ্য থাকে যার মধ্যে বাস্তব কোনো একটি সমস্যা সমাধানের জন্য তৈরি করা হয়। আমরা সে প্রতিপাদ্যকে কেন্দ্র করে নির্ধারিত লক্ষ্য পূরণ করি। উদাহরণস্বরূপ, গত মৌসুম প্রতিযোগিতায় আমাদের রোবটকে একটি খনির গর্তের ভেতর থেকে বল সংগ্রহ করতে হয়েছিল। রোবটিক বাহুর স্বাধীনতার মাত্রা খনি খনন ও গভীর সমুদ্র অনুসন্ধানে প্রয়োগ করা হয়েছে। তাই বলা যায় এটি ইতোমধ্যেই বাস্তব জীবনের প্রয়োগের দিকে এগিয়ে যাচ্ছে।其实已经就是有在往生活中运用这样的一个方向。我帮助学生补充一下，然后就拿刚刚এইমাত্র চাও ওয়েনজিন যা বললেন আমি তা সংক্ষেপে বলি। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা প্রশ্ন করা এবং সমস্যা সমাধানের দক্ষতা আয়ত্ত করে। তাদের প্রতিযোগিতার প্রদত্ত বিষয়টিকে এটি বাস্তব সমস্যায় রূপান্তর করতে হয়, অর্থাৎ একটি ঘটনাকে প্রশ্নে পরিণত করে তারপর সংশ্লিষ্ট সম্পদ কাজে লাগিয়ে সর্বোত্তম সমাধান খুঁজে বের করতে হয়। এআই আসার আগে বিভিন্ন শিল্প খাতের মধ্যে প্রযুক্তিগত প্রতিবন্ধকতা ছিল বিশাল। উদাহরণস্বরূপ, আমি যদি অটোমোটিভ শিল্পে কাজ করি তাহলে মোবাইল ফোন শিল্প সম্পর্কে খুব বেশি জানি না। আবার আমি যদি মোবাইল ফোন নিয়ে কাজ করি তাহলে বিমান চলাচল শিল্প সম্পর্কে ধারণা সীমিত থাকে। অনেক সময় কোনো একটি শিল্পে কোনো সমস্যার কার্যকর সমাধান ইতিমধ্যেই বিদ্যমান থাকে, কিন্তু অন্য শিল্পের কর্মীরা হয়তো সেটি কখনো দেখেননি। এআই টুলের ব্যাপক প্রসারের কারণে এখন বিভিন্ন ধরনের সমাধানে আমাদের প্রবেশাধিকার অনেক বেড়েছে। তাই আমি শিক্ষার্থীদের আপাত দৃষ্টিতে জটিল সমস্যা দিতে আগ্রহী, কারণ এই জটিল সমস্যাগুলোর মোকাবেলা করার প্রক্রিয়ায় তাদের বিভিন্ন সমন্বিত দক্ষতা তৈরি হয়। বাস্তব কর্মক্ষেত্রে সম্ভবত এই দক্ষতাগুলোই সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আপনি যে সমস্যার মুখোমুখি হবেন, সম্ভবত আপনি পৃথিবীর প্রথম ব্যক্তি নন যেটি সেটিকে দেখছেন, কিন্তু আপনি কিভাবে দ্রুত একটি তুলনামূলকভাবে পরিণত ও কার্যকর সমাধান খুঁজে পাবেন, শিক্ষার্থী তৈরির প্রক্রিয়ায় আমি এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই।一个比较优雅的一个解决方案。这个其实就是我觉得是在培养学生过程中吧，我们也非常看重的一个事情。 আরেকটি প্রশ্ন ছাত্র জীবনহাওয়ের জন্য, আপনি স্কুল এবং প্রতিষ্ঠানগুলোর আয়োজিত প্রকল্প বা প্রতিযোগিতায় অংশ নেয়া এটা আপনার ওপর কেমন প্রভাব ফেলেছে, এবং এটা কি ভবিষ্যতে আপনি কি নিয়ে কাজ করতে চান বা কি নিয়ে পড়তে চান, এই বিষয়ে তাকে কি আরো স্পষ্ট করেছে? 对我来说，在 আমার জন্য মিস্টার হ্যার রোবোটিক্স প্রকল্পে এবং গত বছরের একটি রোবট ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এই প্রক্রিয়ায় আমি উপলব্ধি করেছি যে ক্লাসে যা শেখানো হয় তা সবসময় সীমিত। সেই তত্ত্বগুলো সরাসরি বাস্তব কাজে রূপান্তর করা যায় না। আমাদের সবাইকে বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন গত বছরের প্রতিযোগিতায় আমাদের রোবটের মুভমেন্ট টলমল করছিল, ফলে আমরা কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারছিলাম না। তখন আমরা ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন প্যারামিটার সামঞ্জস্য করি এবং সবচেয়ে উপযুক্ত অ্যালগোরিদম খুঁজে বের করি। এর ফলেই আমরা স্থিতিশীলভাবে স্কোরের লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। এই পুরো প্রক্রিয়ায় তত্ত্ব ও বাস্তবতাকে একসঙ্গে মেলানোর দক্ষতাটি, পাশাপাশি এই অভিজ্ঞতার মাধ্যমে আমি ইলেকট্রনিক সার্কিট এবং ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্স সম্পর্কিত বিষয়গুলো নিয়েও অনুসন্ধান করেছি। ডিবাগিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আমার আগ্রহের জায়গাটিও খুঁজে পেয়েছি, সেটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগস্থল। তাই আমি মনে করি এমবেডেড সিস্টেম বা এমবডিড ইন্টেলিজেন্স ভবিষ্যতে আমার কাজের অন্যতম প্রধান দিক হতে পারে। অনেক ধন্যবাদ শিখা, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর বিষয় আমরা জানতে পারছি আপনাদের কাছ থেকে। এ পর্যায়ে আসলে আমাদের শিক্ষার্থীদের কিছু প্রশ্ন আছে, নিশ্চয়ই আপনি কোনো প্রশ্ন করতে চান। এআই এর কারণে ভবিষ্যতে চাকরির বাজারে মানুষের কোনো প্রভাব পড়বে কিনা? এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, যদিও ইতোমধ্যে আমাদের স্যার বিষয়টাকে নিয়ে আলোচনা করেছে। তারপরও আমরা একটু শিখার কাছে শুনি তাদের দেশে আসলে এটার প্রভাব কি রকম। সম্প্রতি চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সহ 10টি বিভাগ যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নৈতিক পর্যালোচনা ও পরিষেবা সংক্রান্ত পদক্ষেপ জারি করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নৈতিক পর্যালোচনায় প্রযুক্তিগত উদ্ভাবনকে সমর্থন এবং এর সাথে সম্পর্কিত নৈতিক ঝুঁকি প্রতিরোধে প্রযুক্তিগত উপায়ের ব্যবহার জোরদার করার প্রস্তাব করা হয়েছে। এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিক নির্দেশিকা প্রণয়ন করা এত গুরুত্বপূর্ণ কেন? এ বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আমার এবং আমার কোম্পানির মতামতকে প্রতিনিধিত্ব করে। বর্তমানে রোবোটিক্স প্রযুক্তি খুব দ্রুত অগ্রসর হচ্ছে, কিন্তু এটি এখনও যথেষ্ট পরিপক্ক
সাশ্রয়ী বা স্থিতিশীল নয়। যদিও এইমাত্র সবাই ভিডিওতে দেখেছেন যে রোবটটি নাচতে, ডিগবাজি খেতে এবং দৌড়াতে পারে, কিন্তু বাস্তব জীবনের সমস্যাগুলো সত্যিকারের সমাধান করার আগে আরও অনেক সমস্যার সমাধান করতে হবে। এটি শুধু চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বিশ্বজুড়ে এআই বিশেষজ্ঞদের সমস্যা। আমরা সবাই সমস্যার সমাধান করতে চাই। একাডেমিক দৃষ্টিকোণ থেকে আমাদের করার মতো অনেক কিছু আছে, এবং আমার মনে হয় এআই যুগে চীনের সম্পদ প্রচুর বা চীনে এআই শিক্ষকের সংখ্যা বেশি বলেই উন্নতি দ্রুত হবে এমনটা নয়। এআই এর কারণে এই সুবিধাটি ভেঙে গেছে। দেশি বিদেশি শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন এআই টুল কাজে লাগাতে পারে। চীনের ডিপসিক, ডুবাও, সিএনওয়েন হোক বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই টুল সবার জন্য সমান। এটি যেন একজন মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান টুলের সঙ্গে সংযুক্ত করা, যার মাধ্যমে তিনি সরাসরি প্রথম হাতের তথ্য পেতে পারেন, সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে জানতে পারেন, তারপর তার উপর ভিত্তি করে তিনি কি করতে চান তা খুঁজে বের করতে পারেন।所谓的那些复杂的这种编程工具，甚至说你不认识那么多专业的人士，只要你有这个想法，你都可以用它来去做你天马行空想法的实现。আলোচনা তো চলছে, এভাবে চলতেই থাকবে, কিন্তু এ পর্যায়ে আসলে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের কিছু প্রশ্ন নিতে চাই। আমার কাছে একটা বিষয় কিন্তু খুবই ভালো লাগে, দুটো দেশ পৃথিবীর কোন কোনায়, দুজনের হয়তো সময়েরও একটা গ্যাপ রয়েছে, আমরা আলাদা খাবার খাই, আলাদা ধরনের দেখতে, কিন্তু প্রযুক্তির ব্যবহারের কারণেই কিন্তু আজকে আমরা একটা মঞ্চে একভাবে এতক্ষণ যাবৎ এই আয়োজনটা শেয়ার করছি। এটা দারুণ একটা ব্যাপার, এটাও প্রযুক্তির কারণেই আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রযুক্তিকে ধন্যবাদ। আমরা প্রশ্নে চলে যাই। আপনাদের মধ্যে নিশ্চয়ই কারো কারো কিছু কিছু প্রশ্ন আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছে। প্রথমেই আপনি অনেক আগে হাত তুলেছিলেন, আপনি দাঁড়ান। আমি মোহাম্মদ ইমরুল কায়েস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক বিজনেস ম্যানেজমেন্ট। সো এতক্ষণ ধরে ডেভেলপমেন্ট, এডুকেশন সিস্টেম নিয়ে কথা হচ্ছিল, আমি একটু বিজনেস পার্সপেক্টিভ একটু জানতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই, স্যার আছেন, রেজওয়ান স্যার, আপনি প্রশ্ন করুন। আমি স্যারকে একটা কোশ্চেন করতে চাচ্ছি, এর সাথে আমাদের বেইজিং থেকে যিনি ফাউন্ডার অ্যাড হয়েছেন ওনাকেও একটা কোশ্চেন করতে চাচ্ছি। আমরা স্যারের কাছে প্রশ্নটা আগে শুনি। ওকে স্যার, আমাদের দেশের যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা একটা জিনিস জানি যে চায়নাতে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে এআই অটোমেশন মেশিনারিজ খুব বেশি মাত্রায় ইউজ করা হয়। সো বাংলাদেশে যে পরিমাণ ল্যান্ডলর্ড সাইটগুলো আছে, ম্যাক্স অফ দ্য টাইম আমরা দেখি যে বৃদ্ধ টাইপের লোকরা বেশি কাজ করে। সো আমি মনে করি মেশিনারিজ অটোমেশন সিস্টেমটা বাংলাদেশে রেগুলেশন দরকার ইন আ ইন্ডাস্ট্রিয়াল ওয়ে। সো এটার সম্ভাবনাটা কতটুকু বাংলাদেশের অর্থনৈতিক এবং ভৌগোলিক যেই পার্সপেক্টিভটা আছে, এবং চায়নার সাথে টেকনোলজি ট্রানজ্যাকশনটা আরও কতটা স্মুথ করে এই জিনিসটা খুব তাড়াতাড়ি এক্সিকিউশন করা যায়। অলরেডি একটা জিনিস অ্যাড করেছিলাম যে মানে এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার যেটা বলছেন, আমাদের লেবার পাওয়া যায় না যারা ধান কাটবে বা এই কাজগুলো করে, উইডিং মানে আগাছা উঠাবে। তো ওটার জন্য আমাদের এখানে এই এআই রোবটটা আমরা ইউজ করতে পারি। ইনফ্যাক্ট ওয়ান অফ মাই স্টুডেন্ট, সে কাজ করছে, পোস্ট ডক করছে, তার কাজই হচ্ছিল কীভাবে লেটস সে ড্রোন দিয়ে আপনার এক ক্রপকে চেনা যায়, আর দুই হচ্ছিল কখন কোথায় পেস্টিসাইড দিবে সেটা বের করা, সেই অ্যালগোরিদমগুলো সে ডিজাইন করছে। এগেইন হি ইজ ইন অলসো চায়না। আমাদের সেটার সম্ভাবনা আছে, কিন্তু আরেকটা এখানে একটা ফ্লিপ সাইড চিন্তা করতে হবে যে আমাদের দেশের জমিগুলো কীরকম, ফার্মিংটা কী প্র্যাকটিস। যেহেতু জনবহুল দেশ, আমাদের বাবা, চাচা, মামা, খালা যা আছে, জ্ঞাতি গোষ্ঠী সব, যত জমিটা ভাগ হতে হতে এত ছোট হয়েছে, এটা ডিপ্লয় করা খুব কঠিন। হ্যাঁ, এখানে আমাদের ইনোভেশন যেটা হতে পারে ফ্রম মানে আমাদের বাংলাদেশ থেকে যে ইনোভেশনটা হতে পারে, ওই স্কেলের জন্য, ওই নিডের জন্য রোবটস অ্যান্ড এই টেকনোলজিগুলো ডেভেলপ করা। I hope that answers your question. আমরা আর দুজনের থেকে প্রশ্ন নেব, আমরা পরবর্তী জনের কাছে চলে যাচ্ছি। বেইজিং স্টুডিও এবং এখানে আমাদের বাংলাদেশের স্যারের কাছে আমার একটি প্রশ্ন। বেইজিং স্টুডিওর কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এআই এবং রোবট বিশেষ করে হোল ওয়ার্ল্ডে এখন একটি মানে এআই প্রযুক্তির ইউজেস এটা চরমভাবে বেড়েছে, এবং রোবটও মানে প্রযুক্তিগত উৎকর্ষতা খুব ব্যাপক দেখা যাচ্ছে। মানে আমাদের এখানে খুব এটা মিস ইউজ হচ্ছে। তাদের যে ব্যবহারের যে তাদের পলিসিটা, মানে তাদের এই হিউজ জনসংখ্যা বা স্টুডেন্টদেরকে যে পলিসিটা, ওনারা কি পলিসি মেনটেন করছে যেটা আমাদের এখানে যাতে এটা মিস ইউজ না হয়। আর স্যারের কাছে আমার একটি প্রশ্ন হলো সেটি যে রোবট, আমরা কি মানব সভ্যতা এই রোবট কি
মানব সভ্যতার জায়গাটা কি ভবিষ্যৎ দখল করে নেবে কিনা। যেটা হচ্ছে ডুম অ্যান্ড গ্লুম যে কোনো জিনিসের ক্ষেত্রে করা যায়, কনস্পিরেসি থিওরিও অনেক কিছু হিসেবে নেওয়া যায়। একটু আগে উনিও বলেছেন বেইজিং থেকে যে আমরা এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা এখনও যেতে পারি নাই। আমাদের যেটা হচ্ছে রিপিটেটিভ কাজ, যেটা খুব ফাস্ট, মানে আমাদের ক্যালকুলেশন আমরা খুব ফাস্ট করতে হবে, কিন্তু আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা এটা এখনও, বা ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা এখনও মানুষের হাতে আছে। আপনিও ভয় পাচ্ছেন, আমিও ভয় পাচ্ছি, কিন্তু লেটস হোপ যেন আমাদের এটা থাকে, আমাদেরকে যেন রিপ্লেস না করে। ভবিষ্যতেই বলবে কি হয়। কিন্তু আমি এটা আবার একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আমি টেকনোলজিস্ট, আমি হয়তো বলতে পারবো না কী হবে। এটা ডিপেন্ড করবে ভবিষ্যতে মানুষ কীভাবে পলিসি করে, ভবিষ্যতে মানুষ এটা কীভাবে ইউজ করে, এটা আমাদের ভালোর জন্য করি না খারাপের জন্য করি, এটার উপর ডিপেন্ড করবে। আমি জানি না এটা কী হবে। এগেইন মাই গেস ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। আমরা চলে যাচ্ছি ফেইশিখার কাছে। ফেইশিখা, আমাদের যে শিক্ষার্থী উনি জিজ্ঞেস করেছিল যে পলিসির ব্যাপারটা, এআই ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় সোশ্যাল মিডিয়া ছাড়াও বিভিন্ন জায়গায় এটার একটা অপব্যবহার সেটা হয়। এক্ষেত্রে চায়নাতে কি কোনো ধরনের পলিসি ব্যবহার করা হয় যেটা মেনে চলার কারণে এটা অনেকখানি নিয়ন্ত্রিত? আমি আরেকটি ছোট গল্প বলতে পারি। এই বছর বসন্ত উৎসবের সময় আমি এক বন্ধুর বাসায় খেতে গিয়েছিলাম। সেখানে তার বাবার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রতিদিন পাখি ও কুকুর নিয়ে হাঁটেন, ভ্রমণ করেন। এইভাবে তিনি তার অবসর জীবন উপভোগ করেন। তিনি আমাকে বললেন, আমার সবসময় একটি স্বপ্ন ছিল, আমি একটি গান লিখতে চাই, কিন্তু আমি কখনো কোনো বাদ্যযন্ত্র শিখিনি, এমনকি আমার গলাও খুব ভালো নাই। তবুও এই স্বপ্নটা সবসময় আমার মনে ছিল। ইন্টারনেটে অনেককে গান তৈরি করতে দেখেছি, আর তাই আমিও চেষ্টা করতে চেয়েছিলাম। এভাবে ষাটোর্ধ্ব এক অবসরপ্রাপ্ত মানুষ, যিনি মোবাইলে ঠিকমতো টাইপ করতেও খুব একটা জানেন না, তিনি হাতে গানের কথা লিখলেন। তারপর সেই লেখার একটি ছবি তুলে এআই এর সাহায্যে সেটিকে ইলেকট্রনিক টেক্সটে রূপান্তর করলেন। এরপর সেই লেখাতেই এআই দিয়ে সুর ও সঙ্গীত বসিয়ে এটি সম্পূর্ণ গান তৈরি করলেন। তিনি দারুণ গর্বের সঙ্গে গানটি আমার সঙ্গে শেয়ারও করেছিলেন। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। এআই এর যুগে আপনি টাইপ করতে না জানলেও, জটিল প্রোগ্রামিং টুল ব্যবহার করতে না পারলেও, কিংবা কোনো পেশাদার মানুষকে না চিনলেও, যতক্ষণ আপনার মনে একটি ধারণা আছে, ততক্ষণ আপনি আপনার সাহসী চিন্তাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন যে তাদের একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী তারা চলছেন, এবং একই সাথে প্রযুক্তি কখনো ভালো বা খারাপ হয় না, প্রযুক্তির ব্যবহারটা আমরা কিভাবে করছি সেখানেই ভালো বা খারাপের বিষয়টা নির্ধারণ করে। আমরা কি আরো একটা প্রশ্ন নেব? ওকে, আমরা সামনে থেকে প্রশ্ন নিতে চাই। এই পাশ থেকে কোনো প্রশ্ন আসেনি, আমরা কি একটু এই পাশ থেকে প্রশ্ন নিতে পারবো? নিশ্চয়ই। অ্যাট ফার্স্ট আপনি, তারপর আপনি তৈরি থাকেন। হ্যাঁ, আমার প্রশ্নটি স্যারের কাছে। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে গ্রামের ছেলেমেয়েরা থাকে, তাদের কাছে যে এআইটা কিভাবে সহজভাবে তারা শিখতে পারে বা সহজভাবে তারা নিজেদের মধ্যে লাইক এটা ইউজ করতে পারে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। জিনিসটা আসলে থিওরিটিক্যালি বলা যায় কেন ডিপ্লয় করা যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি ডিপ্লয়মেন্টের জন্য সদিচ্ছা থাকতে হবে। যে কোনো জিনিস A2I এর একটা ছিল, তারা হচ্ছে একটা কাজ করেছিল, যে ড্রাইভটা দিয়েছিল গভর্নমেন্টে যারা কাজ করে ব্যুরোক্রেটস, তাদেরকে হচ্ছিল 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এআই, এগুলোর সম্বন্ধে এডুকেট করা। এটা হচ্ছিল যেটা হতো মেনলি দাওয়াত দিয়ে আনা হতো ব্যুরোক্রেটদেরকে, সারাদিন ট্রেন করা হতো, সো কল ট্রেনিং। আমি নিজেও একজন ছিলাম ওখানে, যে মানে শেখাতে যেতাম। আলটিমেটলি এটা খাওয়া দাওয়া এবং এটা ছাড়া কিছুই হতো না। এখন তার মানে হচ্ছে আমাদেরকে এটা আমাদের যে ওই প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়াটা খুবই কঠিন একটা কাজ। যতটা কঠিন তার চেয়ে এটা সদিচ্ছা, যে আমি আসলে এটা পারবো নাকি করতে, এটাকে শেখাতে পারবো নাকি, আমি এটাকে ওভারসাইট, মানে ওটাকে আমি মনিটর করতে পারবো না তারা আসলে শিখছে নাকি। এইগুলো করাটা আসলে এগেইন আমি টেকনোলজিস্ট, আমি পলিসি মেকার না। আমার চেয়ে মনে হয় আমাদের যারা ব্যুরোক্রেটস অ্যান্ড পলিটিশিয়ান, তারা এটা বেটার অ্যান্সার দিতে পারবে। নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন। এবারে আপনি। রোবট শুধু নির্দেশ পালন করে না, অনেক ক্ষেত্রে বিশ্লেষণও সহায়তা করছে। তাহলে আমরা কি প্রযুক্তির উপর নির্ভরশীল নাকি রোবোটিক্সের উপর নির্ভরশীল? ফিউচার অফ রিসার্চ যদি বলি, I hope that's a question for me, right? So future of যদি বলি, এটা এখানেও একই কথা বলছে, হয়তো খেয়াল করেন নাই। এআইকে যখন আমরা ট্রেন করছি, এআই কিন্তু এখন মেনলি টেক্সচুয়াল বা পিকটোরিয়াল, মানে ছবি এগুলা থেকে বা ভিডিও এগুলা থেকে সে ডাটা হিসাবে নিচ্ছে। রিয়েল ওয়ার্ল্ড যেটা, সেটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারে না। তো এই জন্য আমরা দেখা যায় ডিজিটাল টুইন বলে কথা বলি, বা আমরা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি করি, বা কোনো একটা সিমুলেটর, হয়তো নাম শুনছেন NVIDIA আইজ্যাক অথবা পাই বুলেট, এগুলো দিয়ে আমরা ফিজিক্সটাকে সিমুলেট করে শেখানোর চেষ্টা করি।
এখন দ্য নেক্সট ফেজ আপনার কিন্তু এআই এর মডেল তৈরি করা কীভাবে হয়ে গেছে, কীভাবে ট্রেন করা যায় সেটাও এটা ডান, এটা ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে নেক্সট স্টেপ হচ্ছে এআইকে কীভাবে আপনি যে রিয়েল ওয়ার্ল্ড যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা কীভাবে এক্সপিরিয়েন্স করাতে পারি। সো দ্যাট ইজ দ্য ফিউচার অফ দ্য রিসার্চ, যে আমাদের ওটাই চেষ্টা, ওখানেও একই কথাই বলেছে এবং আমরা ওটাই চিন্তা করছি যে রবট এখন তার মানে ওটা পথটা কি আপনার রবট দিয়ে অথবা খুব ভালো সেন্সার থাকতে হবে, সে রবট থাকলেই হবে না, সেন্সার থাকতে হবে সো দ্যাট দিস এআই মডেলস ক্যান এক্সপ্লোর দ্য রিয়েল ওয়ার্ল্ড। কারণ আপনি যত সিমুলেটর তৈরি করেন, যতই টেক্সটে ডাটা মানে কোনো কিছু একটা এক্সপ্লেন করার চেষ্টা করেন, আপনার কিন্তু এই ফিজিক্সটা মানে ফিজিক্স যে ধরেন যে গ্র্যাভিটেশনাল পুল, এই জিনিসগুলো কিন্তু কখনো বুঝতে পারবে না আনটিল ইউ ক্যান কালেক্ট দ্য ডেটা ইউজিং এক্সপিরিয়েন্স দ্য রিয়েল ওয়ার্ল্ড। এখন আপনার কথা যে এখন ফেরত আসে যে প্রযুক্তি নাকি রবোটিক্স, আমি বলবো যে যেটা পলিসি হওয়া উচিত, এবং পলিসি হওয়া উচিত যে মানুষের ভালোর জন্য আমাদের সব প্রযুক্তি তৈরি করা। কিন্তু সত্যি কথা যদি বলি, প্রযুক্তি তৈরি হয় দুইটা কারণে। একটা হচ্ছিল ইফ উই উড লাইক টু কিল সামওয়ান, মানে মিলিটারির জন্য, অথবা সেকেন্ডটা হচ্ছে উইড লাইক টু মেক মানি, বিজনেসের জন্য। তো আমরা যতদিন না এগেইন এই দুইটা পার্টিকে যদি ব্যালেন্স না করতে পারি, এটা কখনোই মানুষের উপকারে আসবে না। দ্যাটস মাই অ্যান্সার ফর ইয়োর কোয়েশ্চেন। আই হোপ। থ্যাংক ইউ স্যার। আরও একজন হাত তুলেছেন, আপনি দাঁড়ান। আমরা যদি ফিউচারে কোনো হিউম্যানাইজড রোবট তৈরি করতে পারি, তাহলে কি সেই রোবটটি লিগ্যাল রাইটস পাবে মানুষের মতো? এবং সেই রোবটটি যদি লিগ্যাল রাইটস পায়, তাহলে সেই রোবটটির দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা কি শুধু দুর্ঘটনা হিসাবে দেখা হবে, নাকি তার দায়ভারটা অন্য কারোর হবে? অ্যাগেইন ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, তারপর তো মনে হচ্ছে যে 100 বছর পরের প্রশ্ন। না, আমি আপনাকে রেফার করবো হচ্ছে এটার জন্য দুইটা টিভি সিরিজ দেখতে পারেন। একটা হচ্ছে ওয়েস্ট লাইফ, আই থিঙ্ক ওয়েস্ট লাইফ এটা নয়, তাই না? আমার হয়তো নামটা ভুল বলছে, ওয়েস্ট লাইফ, হ্যাঁ ওয়েস্ট লাইফ একটা চমৎকার, যেখানে হচ্ছে এই জিনিসটাই ওয়েস্ট ওয়ার্ল্ড, রাইট, এবার মনে হচ্ছে ওয়েস্ট ওয়ার্ল্ড, এটা দেখবেন। আর একটা হচ্ছে হলো এআই নামই একটা টিভি আছে, এটা ইউকের টিভি সিরিজ, এটা দুইটা যদি দেখেন এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেন ট্যাকেল করেছে, কারণ এটা অনেক বড় একটা কোয়েশ্চেন যেটা করে ফেলছেন। আমি যদি বলি যে প্রথমত ওই যে এই যদি রবট হিউম্যানয়েড হয়, হিউম্যানয়েড আমাদের মধ্যে মানুষের মধ্যে যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে যে আমরা একটা রবট যখনই চিন্তা করি, উই থিঙ্ক দ্যাট ইট নিডস টু লুক লাইক হিউম্যান। আমরা আমাদের মধ্যে একটা ক্রিয়েশন তৈরি, আমাদের ইমেজে একটা ক্রিয়েশন তৈরি করার চেষ্টা করি। দেখতে রবট হলে, মানুষের মতো হলে এটা মানুষ হবে না, আনলেস আনটিল আপনি প্রুফ করতে পারেন যে তার এজিআই, যেটা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আছে, তার কনসিয়াসনেস আছে। এটা প্রুফ করা খুব কঠিন কাজ। এটা লিগাল, এক একটা দেশের লিগালি এটার ডেফিনেশন দেওয়া আছে। আমাদের দেশে একরকম, আরেক দেশে একরকম। তো এখন হোয়াট ডু ইউ কাউন্ট অ্যাজ এ হিউম্যান, দ্যাট মে বি আ কোয়েশ্চেন। এবং আমি বলবো এগেইন, এই ওয়েস্ট ওয়ার্ল্ডটা দেখেন, চমৎকার একটা সিরিজ, এখানে এই ডিফিকাল্ট কোয়েশ্চেনে ট্যাকেল করার চেষ্টা করেছে। আমার খুব পছন্দের একটা সিরিজ, দেখবেন এটা কখনো সময় পেলে। আমরা আসলে এক এক করে আপনাদের প্রশ্ন শুনছি, আমরা আরও একজনের প্রশ্ন শুনে নেই। আমাদের মঞ্চে যারা আছেন তাদের মধ্যে থেকে একজনের প্রশ্ন শুনবো। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে তারা বিভিন্ন বিশ্ব মঞ্চে যাচ্ছে, বিভিন্ন কম্পিটিশন করছে এবং তারা এখন বিশ্ব চ্যাম্পিয়নও। রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি অনেকগুলা কম্পিটিশনে গিয়ে তারা প্রমাণ করেছে যে এখান থেকে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব এবং এখান থেকে হচ্ছে রোবোটিক্সে কাজ করা সম্ভব। কিন্তু বাংলাদেশে এখন ইনফ্রাস্ট্রাকচারটা সেরকমভাবে রেডি হয়নি যে এই টেকনোলজিটাকে আমরা হচ্ছে একদম সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, বা এই সোসাইটিতে এই নর্মটা ক্রিয়েট করার জন্য আমরা আসলে কিভাবে করে স্টার্ট করতে পারি, এই স্টার্ট পয়েন্টটা কি হতে পারে? আমাদের একটা স্টার্ট পয়েন্ট কিন্তু হয়ে গেছে, যেটা হচ্ছে মানে মেইনলি আই উইল সে এটা হচ্ছে ইউটিউব বা বিভিন্ন ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা এখন দেখি রোবোটিক্স নিয়ে তারা ইন্টারেস্টেড, সেটা আমাদের মধ্যে ইন্টারেস্ট আসছে। তো এখন হচ্ছে কি আমাদের একটা নার্চার করতে হবে, এবং নার্চার করতে গেলে আমাদের যেটা দরকার, এই যে পলিসি, যেটা দেখলেন চায়নাতেও আছে, তারা কিন্তু বারবার এই কথা বলছে যে পলিসি আছে, তারা স্কুলের মধ্যে তারা এটা পড়ছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি তারা হচ্ছে এসে এটা ইন্ট্রোডিউস করছে। তার মানে কি আমাদের এখানে যারা যেসব কর্পোরেট আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে আসে, তারা যদি স্পন্সর করে, তখন দেখবেন যে অটোমেটিক আমাদের একটা মানে যে হার্ডওয়্যারটা কেনার চিন্তা করতে পারতো না, সেটা পেয়ে যাচ্ছেন। গেল এটা একটা। সেকেন্ড হচ্ছে আমাদের নেক্সট স্টেপ দরকার। হ্যাঁ, আমাদের ইঞ্জিনিয়ার তৈরি হয়ে গেল, এখন আপনি শিখলে একটা ইউজলেস একটা স্কিল হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের এটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন না কোথাও। দেয়ার ইজ নো জব মার্কেট আউট দেয়ার। অ্যান্ড জব মার্কেট তৈরি করতে কী করতে হবে, এই যে ম্যানুফ্যাকচারিং যেটা, সেখানে হচ্ছে বলতে হবে যে ওকে, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এ রোবট, এটা যদি আমাদের এত পার্সেন্ট এখান থেকে তৈরি করতে হবে,
তখন দেখবেন যে আপনার এক একটা অ্যাকচুয়েটার যেটা মোটর রোবটের জন্য এগুলো তৈরি হবে, সেন্সর তৈরি হবে। সেন্সর তৈরি না হলেও দেখা যায় ওটাকে মানে কারণ কি বিজনেসম্যানরা দে উইল ট্রাই টু ড্রাইভ দ্য প্রাইস ডাউন। অনলি ওয়ে ইজ টু ম্যানুফ্যাকচার লোকালি। তো প্রথম হয়তো টেকনোলজি নিয়ে আসবে কিন্তু সেটা ম্যানুফ্যাকচার হয়ে যাবে এক সময়। সো এটা হচ্ছিল দ্যাটস আনাদার ওয়ে টু গো। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছিল এখন আমি মানে শো অফ হ্যান্ড যে আমাদের যখন এমবেডেড সিস্টেম নিয়ে কথা বলি প্রথমে মাথায় আসে আরডুইনো। দ্যাট মিনস এখানে হচ্ছিল আমাদের টিচার যারা তারাও কিন্তু আপনাদের সঠিক জিনিসটা শেখাচ্ছে না। এমবেডেড সিস্টেম ইজ নট আরডুইনো। এখানে হচ্ছিল আপনাদের আই থিঙ্ক ইউ আর ফ্রম ইউ আর লাকি দ্যাট ইউ হ্যাভ প্রফেসর লুৎফর রহমান, রাইট? সো ইউ আর ইন গুড হ্যান্ডস যে হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা শেখাচ্ছে ঠিক মতো। কয়টা ইউনিভার্সিটিতে এরকম ফ্যাকাল্টি মেম্বার খুঁজে পাবেন? ভেরি লেস। ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে এমবেডেড সিস্টেমের মধ্যে দেখা আছে আরডুইনো। Again, a crime has been committed over there. So these are the steps we can start, but we need policy, মানে উপর থেকে পলিসিটা আসতে হবে। অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। রেজওয়ান স্যার, পুরোটা সময় জুড়ে আসলে যেমনটা বলেছিলাম শুরুতে যে পুরো সময় আপনার থেকে আমরা শিখছিলাম এবং একই সাথে বেজিং থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের আলোচনা থেকেও আমরা অনেক কিছু শিখছিলাম, অনেক কিছু নতুন নতুন ধারণা আমরা পেয়েছি। এবং একটা বিষয় নিয়ে যখন মানুষের এই আগ্রহের জায়গাটা তৈরি হয় তখনই কিন্তু সেই আগ্রহ থেকেই মানুষ বিষয়গুলো নিয়ে ধারণা একদম স্পষ্ট করে। এবং শিক্ষার্থীরাও যেভাবে নিজেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে সেটাও আসলে আনন্দের বিষয় ছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আজকের মতো আমরা বিদায় নেব, কিন্তু তার আগে শিখা যদি বিদায় নেবার আগে কিছু বলার থাকে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তো আমাদের সঙ্গে যে চীনের যে রোবোটিক্স এবং এআই ক্ষেত্রের অগ্রগতি এবং চীনের অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। এবং আমাদের চীনা অতিথিরাও তারা তো সদিচ্ছা প্রকাশ করেছেন যে তারা তো বাংলাদেশের সাথে তো চীনের অভিজ্ঞতা এবং চীনের প্রযুক্তি শেয়ার করতে পারে। আমার মনে হয় এটা একটি ভালো সুযোগ যেন তার কথার মতো এই যে এআই যুগে আমরা পরস্পরের সাথে লিঙ্ক করতে পারে। তো আমরাও আন্তরিকভাবে আশা করি যে ভবিষ্যতে সত্যি এমন সুযোগ থাকবে চীন এবং বাংলাদেশ এআই এবং রোবোটিক্সের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা শিখেছি রোবট কিভাবে শেখে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে। একই সাথে শিক্ষা, শিল্প, যুব উন্নয়নের সঙ্গে এর সম্পর্কই বাকি। আমরা দেখেছি প্রযুক্তি শুধু পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ কোনো ধারণা নয়, এটি হতে পারে শ্রেণীকক্ষের পাঠ, কারখানা সহকারী কিংবা তরুণদের ভবিষ্যৎ গড়ার এক শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স নতুন সুযোগের পাশাপাশি সহযোগিতার নতুন পথ উন্মোচন করেছে। আরও গুরুত্বপূর্ণ হলো এটি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো একচেটিয়া ক্ষেত্র নয়। কৌতূহল এবং শেখার আগ্রহ থাকলেই যে কেউ উদ্যম নিয়ে এ যাত্রায় অংশগ্রহণ করতে পারে। মিস্টার হ্যাঁ শু কৌ, ডক্টর রেজওয়ানের উপস্থিতিতে সকল শিক্ষার্থী এবং দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের গ্লোবাল ওয়াচে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামীতে আবারও নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।